2-3 দিন ধরে রোদে দিয়ে শুকনো করে নেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলুন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব। এই পাকা আমের আমসত্ত্বগুলো বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। চাইলে এই পদ্ধতিতে এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে পাকা আম ধুয়ে নিয়ে পরিষ্কার করে মুছে নেওয়ার পর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি এবং আড়াআড়ি করে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু আম থেকে শাঁসটা বের করে নিতে খুবই সুবিধা হয়। তারপর একটা চামচ দিয়ে এভাবে করে আম থেকে শাঁসটা বের করে নিচ্ছি। তো এভাবে করে চাইলে আম থেকে শাঁসটা বের করে নিতে পারেন, কিংবা কেটে নেওয়ার পর শুধুমাত্র চামচ দিয়ে এভাবে করেও বের করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আম থেকে শাঁসটা বের করে নেবেন। আর যে আঁটিটা ছিল আঁটিটা থেকেও এভাবে করে দেখুন খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলতো করে চেপে চেপে শাঁসটা বের করে নিচ্ছি। আমের আটি এভাবে করে আলতো করে চেপে চেপে আমের আটি থেকে দেখুন পরিষ্কার করে শাঁসটা বের করে নিয়েছি। আর একইভাবে আরও কিছু আম থেকে শাঁস বের করে নিয়েছি। এখানে মোট 1.5 কেজি মতো আমের শাঁস বের করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে এখান থেকে পরিমাণ মতো আমের শাঁস নিয়ে নিচ্ছি আর মিক্সিতে মিহি করে বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমের শাঁস নিয়ে বেটে নিয়েছি। যতটা পারা যায় এটা মিহি করেই বেটে নিয়েছি। এবার এই আমের শাঁসটা একটা ছাঁকনির মধ্যে অল্প অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি আর ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। মিক্সিতে বেটে নেওয়ার পরও অনেক সময় পাকা আমের মধ্যে ছোট ছোট লোমভাব থেকে যায়, এগুলো যাতে কোনো রকম না থাকে তার জন্য ছাঁকনিতে দেখুন আমের শাঁস দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে শাঁসটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একইভাবে সব বেটে নেওয়া আমের শাঁসটা ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আমের যে ছোটো ছোটো লোমভাবগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পরিমাণেই ছিল। এগুলো আমসত্ত্ব তৈরি হয়ে যাওয়ার পর যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তার জন্য আমের শাঁসটা বেটে নেওয়ার পর এভাবে করে ছেঁকে নেওয়ারই চেষ্টা করবেন। আমের এই শাঁসটা ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর এই আমের শাঁসটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকম আমের লোম ভাব নেই আর কোনো রকম শক্ত ভাব নেই। এবারে আমের শাঁসটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমটা যেহেতু মিষ্টি রয়েছে তার জন্য এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু অনেকটাই বেশি মিষ্টি তার জন্য এখানে 250 গ্রাম মতো চিনি দিচ্ছি। তো আমটা মিষ্টি কিংবা টক তার উপর নির্ভর করে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্বর মধ্যে কালারটা চলে আসে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা নাও দিতে পারেন। এবারে লবণ, চিনি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে এই আমের শাঁসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। গ্যাস ওভেন অন করে পরিমাণ মতো চিনি, লবণ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই আমের মিশ্রণের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমের মিশ্রণটা অল্প গরম রয়েছে, এই অবস্থা থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমের এই মিশ্রণের মধ্যে 2 টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর মিশ্রণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণের মধ্যে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে করে আমসত্ত্বটা তৈরি হয়ে যাওয়ার পর যেমন টেক্সচারটাও ভালো আসবে, তারই সাথে আমসত্ত্বটা কিন্তু খুব কম সময়ে থালা থেকে উঠে আসবে। মিশ্রণটা হালকা গরম অবস্থাতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণের মধ্যে হ্যান্ড উইচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম কিন্তু কর্নফ্লাওয়ারের দানা ভাব নেই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে দানা ভাব থেকে যেতে পারে। আর কোনো রকম যাতে দানা ভাব না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার হাতা দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। হাতা দিয়ে অনবরত সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্প কিছুটা সময় নাড়াচাড়া করার পরই দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর টেক্সচারটা কতটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর এটা কিন্তু ফুটতে শুরু করেছে, তাই গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে করে দিচ্ছি, কিংবা লোতেও করে দিতে পারেন। লোতে করে দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় এটা অনবরত হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এটা যেহেতু কোনো রকম রোদে দেওয়া হবে না তার জন্য ভিনিগার দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। তার জন্য এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি আর এই মিশ্রণের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা আরও বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। ভিনেগার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আরও বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। মিশ্রণটা দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসছে আর সাথে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই মিশ্রণটা যখন নাড়াচাড়া করবেন তখন বুঝতে পারবেন কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে শুরু করছে। যখন দেখবেন কড়াইয়ের নিচে মিশ্রণটা লেগে যেতে শুরু করছে তখন কিন্তু আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি।
গ্যাসের ফ্লেম বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমের মিশ্রণটা ঢেলে নেওয়ার জন্য দুটো থালার মধ্যে সাদা তেল দিয়ে থালার চারপাশে লাগিয়ে নিয়েছি। আর আমের মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু থালার মধ্যে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আমের মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে। তো পরিমাণ মতো আমের মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো থালার মধ্যে এভাবে করে দিয়ে চাড়িয়ে নিচ্ছি। দুটো থালার মধ্যে পরিমাণ মতো আমের মিশ্রণ নিয়ে নিয়েছি। আর আমসত্ত্বগুলো একটু মোটা বানাবো, তার জন্য এখানে বেশি পরিমাণে আমের মিশ্রণ ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই আমের মিশ্রণটা 4টে থালার মধ্যেও চাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমসত্ত্বগুলো একটু পাতলা করে তৈরি হবে। তো এখানে পরিমাণ মতো আমসত্ত্ব নেওয়ার পর দুটো থালার মধ্যে চাড়িয়ে নিয়েছি। এবার এই আমসত্ত্বগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কয়েক ঘন্টা মতো সময়ের জন্য ফ্যানের নিচে রেখে দেওয়ার পর ফিরে আসছি। তো দুটো থালার মধ্যে পরিমাণ মতো মিশ্রণ চালিয়ে নিয়ে এগুলো ঠান্ডা করে নেওয়ার পর কয়েক ঘন্টা সময় ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপর এগুলো দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো যাদের বাড়িতে কোনো রকম রৌদ্র আসে না আর গরমকাল, এই সময় কিন্তু সকলের বাড়িতেই কিন্তু ফ্যান চলে। তো ফ্যানের নিচে কয়েক ঘন্টা মতো সময় এভাবে করে তৈরি করার পর রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এই আমসত্ত্বগুলো তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে আমসত্ত্ব একটু মোটা বানিয়েছি, পাতলা করে দিলে কিন্তু অনেকটা কম সময় কিন্তু এগুলো শুকনো হয়ে যায়। তো এই আমসত্ত্বগুলো তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়, তেমনই টেক্সচারটা কতটা সুন্দর আসছে। এবারে আমসত্ত্ব থালার মধ্যে সাইজ মতো করে চৌকো চৌকো এবং লম্বা লম্বি সাইজ করে কেটে নিচ্ছি। তো আমসত্ত্বগুলো তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আমসত্ত্ব আপনিও বানিয়ে দিতে পারেন। তবে এভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে বছরভর সংরক্ষণ করতে পারেন। আর যদি এগুলো ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে রোদে 1 থেকে 2 দিন মতো সময় শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো ফ্রিজের বাইরেও খুব ভালো থাকবে। তো এভাবে করে একবার বাড়িতে আমসত্ত্ব বানিয়ে দেখুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।